যতটা গুরুত্ব দেওয়া উচিত দেয় না। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এবং কতটা গুরুত্ব দেওয়া উচিত, এবং সারা বাংলাদেশে কালকে আন্দোলনের তীব্রতা কিভাবে বাড়ানো উচিত বলে আপনি মনে করেন, এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ। আমার লাইভে যুক্ত হচ্ছে সাজ্জাদ হোসেন। আমাদের যে তারুণ্যের জয়, তরুণ প্রজন্ম নিয়ে গঠিত যে সংগঠন, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন সদস্য হিসেবে তাকে মনোনীত করা হয়েছে। তিনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমরা কিন্তু মানুষ যখন একটা গাছে ওঠে, তাহলে অনেক সময় দেখা যায় তারা অর্ধেক উঠে নিচে পড়ে যায়, বা 3 ভাগের 2 ভাগ উঠে পড়ে যায়। আমরা কিন্তু 3 ভাগের চাইতেও বেশি উপরে উঠে গেছি, অল্প একটু বাকি আছে। এইটুকু উঠতে পারলেই আমরা শীর্ষে পৌঁছে যাব। এই শেষ সময় এসে আমরা যদি অবহেলা করি, আর আমরা যদি ভয় পেয়ে আমরা যদি পিছিয়ে থাকি, দাবি বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন না করি, তাহলে আমাদেরকে কিন্তু আগামী 5 বছর চোখের পানি মুছতে হবে। এর কোনো মানে বিকল্প নেই। এটা যে মুছতে হবে, এটা একবারে এর নিশ্চয়তা 100%। কারণ কি, জি জি। পরবর্তী সরকার এসে আপনাকে সাথে সাথে পে স্কেল দিবে না, কারণ তারা নানা সংস্কারের মধ্যে থাকবে। তারা একটা, রাইট। মোট কথা বলা যায় যে একটা এলোমেলো সংসারে যখন একজন আসে, সে আইসা আগে তার সংসারটাকে গুছাবে, কিভাবে সাজানো রাইট। যায়, কিভাবে কি করা যায়, তারপরে সে বাহিরের জিনিসে হাত দিবে। তো সুতরাং দ্রব্যমূল্যের দাম কিন্তু এই কমিশনের উসিলায় অনেক গুণ বেড়ে গেছে। হ্যাঁ, এখন নিয়ন্ত্রণের বাইরে। দ্রব্যমূল্য হচ্ছে 26 সালের, আর আমরা বেতন পাই 1 দশক আগের। এই 1 দশক আগের বেতন দিয়ে আমরা 1 দশক পরের দ্রব্যমূল্য কিভাবে কিনবো? আমরা অর্ধেকও কিনতে পারি না। এখন এই মুহূর্তে সারা দেশ থেকে আপনারা সবাই বলেছিলেন যে ভাই কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন। এই একটা কথা বলে সবাই আপনারা মাথা নষ্ট করে ফেলেছেন। এখন কিন্তু সেই কর্মসূচি ঘোষণা আসছে, এখন বাস্তবায়নের সিদ্ধান্ত কিন্তু আপনাদের। আমরা যারা কেন্দ্রে আছি, আমরা যারা লিডিং পজিশনে আছি, সেখান থেকে কিন্তু দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে কিন্তু সেই কর্মসূচি সর্বশেষ ঘোষণা করা হয়েছে। এখন আগামীকাল থেকে 3 দিনের এই কর্মবিরতি 2 ঘন্টা করে শুরু থেকে। তো আপনারা যদি সেই কর্মসূচি সবাই পালন না করেন, তাহলে কিন্তু এর পরে কি বলবেন? কর্মবিরতির পরে কি করতে বলবেন? সুইসাইড করতে বলবেন নেতাদের, যে আপনারা সুইসাইড করেন, তারপরে আমরা আপনার সাথে একসাথে করব, এটা করবেন? এখন কর্মবিরতি কিন্তু সর্বশেষ কর্মসূচি, এরপরে কিন্তু আর কোনো কর্মসূচি নেই। সুতরাং আমরা কিন্তু এখন হার্ড লাইনে চলে গেছি। কি কেন চলে না? উপরে আমি লাইভে আছি, তুই ওখানে উপরে খাম আছে, ওইটা নিয়ে যাই, ওই টেলিভিশনের দোকানটা এখন চেঞ্জ করে নিয়ে। আচ্ছা মালিক ভাই, আমি কন্টিনিউ করি, আপনি যদি 1-2 মিনিট করেন। ওকে। হ্যাঁ, তাহলে আমি যে কথাটা বলছি, যে এখন এই কর্মসূচি পালন করার সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনাদের উপরে। আপনারা যদি এইটা পালন করতে না পারেন, ব্যর্থ হন, একটা অফিসে মনে করেন 100 স্টাফ আছে, সেখান থেকে যদি আপনারা 20 জনে পালন করেন আর 80 জনে পালন না করেন, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আপনাদেরকে সবাইকে কিন্তু সোচ্চার হয়ে আপনাদের এই কর্মসূচি পালন করতে হবে। আচ্ছা, এখন আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়েছেন। আগামীকালকে যে কর্মসূচি, আপনি জানেন যে কর্মচারীদের দেয়ালে কিন্তু তাদের পিঠ ঠেকে গেছে। সরকারকে যথেষ্ট সময় কিন্তু কর্মচারীরা দিয়েছে, এবং তারা কিন্তু 6 মাস সময় নষ্ট করছে শুধু খালি একটা রিপোর্ট তৈরি করার জন্য, যে আসলে তারা যে সুপারিশটা করবেন। তো সরকার মোটামুটি একটা নাটকের স্কিপের মতো কিন্তু কাজ করেছেন, যে যতটা দ্রুত গতিতে করা দরকার ছিল, এবং কর্মচারীদের কথা চিন্তা করে তারা যে মানবেতর জীবনযাপন করছে। আপনি যেমনটা জানেন যে উত্তরবঙ্গে 4র্থ শ্রেণীর কর্মচারী, তিনি ব্যাংকের লোন শোধ করতে না পেরে আত্মহত্যা করেছে। কিছুদিন আগে আমরা দেখেছি এক পুলিশ ভাই, তিনি আত্মহত্যা করেছেন, তিনি সুইসাইড নোটে লিখে গেছেন।
অনেক আপসেটের সাথে তিনি বলেছেন যে তিনি তার বিয়ের জন্য কিছুই করতে পারেননি। তো বর্তমান যেই বেতন স্কেল সর্বনিম্ন ৮,২৫০ টাকা, আমরা দেখছি সেনা সদস্যদেরকে ৯,০০০ টাকা দেওয়া হচ্ছে। অথচ যেই সেনা সদস্যরা রাত নাই দিন নাই, তারা সবকিছু উজাড় করে দিয়ে রাষ্ট্রটাকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য তারা তাদের দায়িত্ব পালন করছে। এবং এই সরকার যখন ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতা নিল, তখন থেকেই সেনা সদস্যরা রাত নাই দিন নাই তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে আছে, এখনো কর্মরত আছে। পুলিশ রাত নাই দিন নাই তারা কাজ করছে। সকল আইন শৃঙ্খলা বাহিনী সরকারকে সহযোগিতা করছে। সরকারের সর্বস্তরের কর্মচারী কর্মকর্তারা সরকারকে সহযোগিতা করেছে, সরকার যাতে সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন দিতে পারে এবং গত ১.৫ বছর যাতে সুন্দরভাবে রাষ্ট্রটি ঠিকভাবে চালাতে পারে, শান্তিপূর্ণভাবে, দেশে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়। শুরু থেকে কিন্তু সরকারি কর্মচারী কর্মকর্তারা সরকারকে সহযোগিতা করেছে। তা আমরা দেখেছি যে এই সরকারের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অন্যান্য যারা আছে সবাই তাদের সকল দাবি কিন্তু একদম পাই পাই করে সরকারের কাছ থেকে তারা আদায় করে নিয়েছে, বুঝে নিয়েছে। কিন্তু আমি সরকারি সরকারি আমি কর্মচারী সরকারি সরকারি কর্মচারীরা যখন তাদের প্রাণের একটি মাত্র দাবি, নবম পে স্কেল, একটি মাত্র দাবি সরকারের কাছে রাখছে, তাদের আর কোনো দাবি ছিল না, একটি মাত্র দাবি। কিন্তু এই দাবিটা নিয়েই সরকারকে কেন নাটক করতে হলো, এবং সরকারই কেন বা শেষ মুহূর্তে এসে এই ধরনের অভিনয় করলো সরকারি কর্মচারীদের সাথে? আপনি কি মনে করেন? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে দুইজনের কমেন্টে রিপ্লাই দেই। একজনে আচ্ছা, লিখেছেন হৃদয়, হৃদয় নামের একজন লিখেছে ফুল টাইম কর্মবিরতি দিন। আচ্ছা, আপনি আগে চিন্তা করে দেখছেন যে আপনি কয় কেজি ওজনের বস্তা তুলে মাথায় নিতে পারবেন? আপনি একটু কমেন্ট করে জানান যে আপনি সর্বোচ্চ কত কেজি ওজনের একটা বস্তা আপনি মাথায় তুলতে পারবেন। এটা আমাকে একটু প্রশ্ন করে জানান। আপনি যদি 40 কেজি ওজনের বস্তা আপনি নিজে একা একা মাথায় তুলে নিতে পারেন, তাহলে মনে করবেন যে আপনি ফুল টাইম কর্মবিরতি পালন করতে পারবেন। আপনাকে আগে চেষ্টা করতে হবে যে 10 দিনের মানে 10 কেজি ওজনের একটা বস্তা আপনি কত সহজে মাথায় তুলতে পারেন, তারপরে 20 কেজি, তারপরে 30 কেজি, এরপরে আপনি 40 কেজির বস্তায় হাত দেন বা 50 কেজি বস্তায় হাত দেন। আপনারা, আমরা যখন সংবাদ সম্মেলন করতাম তখন আপনারা বলতেন রাস্তায় মানববন্ধন করি, যখন রাস্তায় মানববন্ধন দিতাম তখন আপনারা বলতেন মহাসমাবেশ করেন, যখন আমরা মহাসমাবেশ ঘোষণা দিতাম তখন আপনারা বলেন যমুনা ঘেরাও করেন। আমরা যমুনাতেও গেছি, তখনও আপনারা আসেননি। এরপরে বলতেন যে আপনারা কর্মবিরতি দেন, অফিসে কর্মবিরতি দেন। কর্মবিরতি দিতে গেলে এখন আমরা 2 ঘন্টার কর্মবিরতি দিছি, এখন বলেন ফুল টাইম কর্মবিরতি দেন। মানে কি? মানে আপনার উদ্দেশ্য কি? আপনারা এই কথাগুলি যারা বলেন তাদের আপনারা চানটা কি আসলে? কি করতে বলেন? আপনি কি একবারে মানে মানে সরকারকে মনে করেন সরকারি অফিস আদালত সব ধাক্কাইয়া বুড়িগঙ্গায় ফেলে দিব আমরা? আপনি 2 ঘন্টা কর্মবিরতি পালন করে দেখান না। আপনি যদি যে কমেন্টটা করেছেন, আপনি তো ভুয়া কেউ মনে হয়, সরকারি কর্মচারী না। আপনি জানেন, আপনি ফুল টাইম কর্মবিরতি পালন করে দেখান, সমস্যা কি? আপনার অফিসে সকলকে নিয়ে আপনি ফুল টাইম কর্মবিরতি পালন করে দেখান যদি বাপের বেটা হয়ে থাকেন। আচ্ছা, নেক্সট এমডি মোতালেব হোসেন মাটি, উনি লেখছে 5-7 জন নেতা নাকি বিক্রি হয়ে গেছে, পে স্কেল আন্দোলন করবে তারা। ঠিক আছে, 5-7 জন বিক্রি হয়ে গেছে। ভাই, কারা কিনে আমি একটু জানতে চাই, তাহলে আমিও বিক্রি হব। এবং কেজি হিসাবে বিক্রি হয় নাকি এই চুলের প্রতিটা চুলের হিসাবে বিক্রি হয়, কি হিসাবে বিক্রি হয়, এবং সর্বোচ্চ কত টাকা পাওয়া যায়? আমাকে যদি 1 কোটি টাকা দেয় তাহলে আমি বিক্রি না, চাকরি ছেড়ে দিব, কথা দিলাম। আচ্ছা, মালিক ভাই, ঠিক আছে, শুনতে পাচ্ছি? না না, একটু একটু শেষ করি। যে আচ্ছা, আচ্ছা। আপনি যে কথাটা বললেন যে বিক্রি হয়, সরকার যে কেনে, মানুষ কেনে, নেতাদেরকে কিনে, এই কথাটা আমার জানা ছিল না। তার মানে সরকার যদি নেতাদেরকে কিনে বিক্রি হয়, তার মানে কি সরকারের পক্ষ থেকে কিনছে? তার মানে কি সরকার নেতাদেরকে ঘুষ দিয়ে নেতাদের মুখ বন্ধ করছে, তাই না? সরকার এতটা অসহায় আপনার কাছে মনে হয়? আপনি কি সরকারি চাকরি করেন নাকি গার্মেন্টসে চাকরি করেন? আপনার প্রশ্ন শুনে মনে হচ্ছে গার্মেন্টসে চাকরি করেন।
5-7 জন নেতা বিক্রি হয়ে গেছে, আইছে নেতাদেরকে বিক্রি করতে। আচ্ছা, মালিক ভাই। হ্যাঁ, এবার জি, তোমার যে প্রশ্নটা ছিল, আচ্ছা, শেষ কথাটা কি ছিল জানি, যে মানে সরকার এটা নিয়ে কেন এত নাটক করছে। হ্যাঁ, হ্যাঁ, দেখে, সরকার কিন্তু, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমি মনে করি আচ্ছা, কর্মচারীদের প্রতি যথেষ্ট আন্তরিক, পজিটিভ। কিভাবে? সরকারের কাছে আমরা যখন দাবি করেছিলাম যে মহার্ঘ ভাতা, সরকার হয়তো মহার্ঘ ভাতা দেয় নাই, কিন্তু আমাদেরকে কিন্তু একবারে নাকচ করেনি, 15% বিশেষ ভাতা দিচ্ছে। এই 15% বিশেষ ভাতা হাতে পাওয়ার আগেই কিন্তু পে কমিশন গঠন করছে। তখন কিন্তু আমাদের দাবি ছিল পে কমিশন গঠন করা, তাই না? তাহলে পে কমিশন ওনারা গঠন করছে, দ্রুত সময়ের মধ্যে পে কমিশন কাজও শেষ করছে। এখন সরকার শেষ মুহূর্তে এসে, সরকার না, এক একটা পার্ট, অর্থ মন্ত্রণালয়ে সরকারের একটা পার্ট, আইন মন্ত্রণালয়ে সরকারের একটা পার্ট, বাংলাদেশ রেলওয়ে সরকারের একটা পার্ট, বাংলাদেশ ব্যাংক সেক্টরগুলি এক একটা পার্ট, তাই না? একটা হুম, হুম, পার্ট। তা এরকমের সরকার হচ্ছে কি প্রধান উপদেষ্টা, তো তার হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। এখানে প্রথমে অর্থ উপদেষ্টা মহোদয় কিছু এদিক সেদিক কথা বললেও, তিনি শেষ মুহূর্তে এসে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনায় আছে। শেষ মুহূর্তে কিন্তু অর্থ উপদেষ্টা মহোদয় এখনো নেগেটিভ কিছু বলেনি, ঠিক আছে? তা এখন অর্থ উপদেষ্টা কিন্তু বলেছেন যে রিপোর্ট জমা দিলে এরপরে ব্যবস্থা নেওয়া হবে। সেই টপিকস এর উপরেই কিন্তু অর্থ উপদেষ্টা মহোদয় এখনো আছেন, তিনি কিন্তু নড়চড় করেননি। এখন বিষয় হচ্ছে যে এর মাঝে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু মানে কথা বলেছে, যেটা তার এখতিয়ারে কাভার করে না। তারপরে আমাদের এই যে জ্বালানি উপদেষ্টা মহোদয় কথা বলেছেন, আমি জানি না